বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্যের বাইরেও অন্যান্য বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্যের বাইরে বিভিন্ন শর্ত নিয়ে মূল দর কষাকষি হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এমন তথ্য জানা গেছে। গত সপ্তাহে ওয়াশিংটনে এই বৈঠক হয়। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় এই বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মেজবাউল হক। তার কাছ থেকে আমরা বাকিটা জানবো এবং সঙ্গে আছি সাদাত তনিম। মেজবাউল হক, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের যে ৩৫% শুল্ক আরোপ করেছিল সেটি নিয়ে আলোচনা চলছিল বাংলাদেশের, সেই আলোচনাটা এখন কোন পর্যায়ে আছে? জি, আপনাকে একটু পেছনে বলি। গত ২ এপ্রিল প্রথম বাংলাদেশ সহ ৫৭টি দেশের উপর পাল্টা শুল্ক নামে, এটা মূলত দুই দেশের বাণিজ্য ঘাটতির উপর ভিত্তি করে তারা একটা এই সূত্রটা নিয়েও বিশ্বব্যাপী একটা সমালোচনা আছে যে এটা সঠিক না, এরকম একটা ভিত্তির উপর করে যুক্তরাষ্ট্র প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প আর কি তিনি এই শুল্ক আরোপ করে বাড়তি। সেখানে বাংলাদেশের জন্য বাড়তি শুল্ক রাখা হয়েছিল ৩৭%। বাংলাদেশে এখন প্রায় ১৫.৫% শুল্ক দিতে হয়, এর বাড়তি আরও ৩৭% মানে সেটা ঘোষণা করা। এবং তখনই তারা বাংলাদেশ সহ যেসব দেশগুলোর সাথে এই শুল্ক আরোপ করে এবং সেই সব দেশগুলোকে তারা বলে যে এখন তারা দ্বিপাক্ষিক মানে দেশের সাথে আলোচনার ভিত্তিতে একটা চুক্তি করে এই বিষয়টা কার্যকর করবে, কতটুকু কমাবে বা কীভাবে রাখবে, উভয় পক্ষের সাথে আলোচনা। এইভাবেই তারপর তারা বাংলাদেশকে একটি পাল্টা শুল্ক চুক্তি করার জন্য একটা খসড়া পাঠায়। সেই খসড়া নিয়ে গত ৩ মাসে দুই পক্ষে প্রায় ৩০-৪০ দফা বিভিন্নভাবে বৈঠক হয়। সর্বশেষ এটা নিয়ে 2 দফা বৈঠক হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্র। এক দফা ছিল বাণিজ্য উপদেষ্টা গেছিলেন, পরের দফাতেও বাণিজ্য উপদেষ্টা, সচিব সহ অনেক বাংলাদেশ ডেটি। সর্বশেষ গত শুক্রবার এই বৈঠকটা শেষ হয়। কিন্তু এই দ্বিতীয় দফার বৈঠকেও শেষ পর্যন্ত আমাদের উভয় পক্ষের চূড়ান্ত যে সমঝোতা সেখানে হয়নি। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল প্রথম দিকে যে ৮০% আলোচনায় প্রায় ঐক্যমত্য, কিন্তু ২০% কিছু জটিল জায়গাগুলোতে তারা ঐক্যমত্য হতে পারেনি। সেই কারণেই বাংলাদেশ চুক্তি পর্যন্ত যেতে পারেনি বা তৃতীয় পর্যায়ে আবার আলোচনা চলবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে সেগুলোতে কি আমরা কোনো সমঝোতায় পৌঁছতে পেরেছি? আর যদি না পারি তাহলে কেন পারিনি? বিষয়টা হচ্ছে এখানে আমাদের এখানে এখন 2-3 ধরনের বিষয় চলে আসছে। কারণ প্রথমে যখন ওই আপনার বাণিজ্য ঘাটতির বিষয়গুলো ওগুলো ওপেন বলা হয়েছিল, কিন্তু এরপরে একটা উভয় দেশের ভিতরে, শুধু উভয় দেশ না, যেসব দেশগুলোর সাথে আলোচনা চলছে তাদের সাথে একটা গোপন চুক্তি করা হয়েছে যে এই চুক্তির হওয়ার আগ পর্যন্ত কি আলোচনা হচ্ছে, কি হতে পারে, এগুলো যেন সরকারের পক্ষ থেকে প্রকাশ করানো হয়। এটার ওদের যুক্তি হলো যে যাতে এক দেশের সাথে কি আলোচনা হচ্ছে অন্য দেশ যাতে বুঝতে না পারে, এই কারণে গোপনীয়তা রাখতে চাচ্ছে। কিন্তু এই গোপনের ভিতরে আপনার বাণিজ্যিক ইস্যুগুলোর বাইরে অবাণিজ্যিক কিছু বিষয় আশায় আছে, এবং বাণিজ্যিক ইস্যুর ভিতরেও আবার আপনার শুল্ক অশুল্ক বাধা বলে। শুল্ক মানে যেগুলো ওই যে শুল্ক বসানো হয়েছে, অশুল্ক হলো যেসব বিষয়গুলোতে ওরা বাংলাদেশে শুল্ক রিলেটেড না কিন্তু ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হয়, শ্রমিক ইস্যু, শ্রম আইন, তারপর ভর্তুকি, এ ধরনের বেশ কিছু ইস্যু, সেগুলো তারা উল্লেখ করেছে। কিন্তু এখন এই সব বিষয়গুলোতে আমাদের খুব একটা সমস্যা নেই, কারণ আমরা এমনিতে ওদের দেশ থেকে বোয়িং উড়োজাহাজ কিনি, এলএমজি কিনি, আরও কিনবো, বা বেশ কিছু পণ্যে আমরা শুল্ক মুক্ত করেছি। বাজেটে 110টা না কয়টা পণ্যে মোটামুটি আমরা শুল্ক মুক্ত ঘোষণা করছি। সব কিছু ঠিক আছে। তাছাড়া কিছু কিছু জায়গায় একটু দুর্বলতা থাকলেও ওগুলো হয়তো আগামীতে প্রতিশ্রুতি, শ্রমিক ইস্যু, অন্যান্য ইস্যুগুলো আগামীতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের মূল সমস্যা হয়ে গেছে এখন যে আপনি জানেন যে আমাদের বিশ্ব এখন প্রায় 2 ব্লকে বিভক্ত, একটা ইউরোপ, আমেরিকা, আর একটা হলো চীন, রাশিয়া, এরকম। আর আমাদের বেশ কিছুদিন থেকে যুক্তরাষ্ট্রের সাথে চীনের একটা শুল্ক যুদ্ধ চলছে। এই কারণে ওদের অনেক বেশি এটা শুল্ক যুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন এই 2 ব্লকের একটা খেসারতের ভিতরে পড়ে গেছে আর কি। যুক্তরাষ্ট্র চাচ্ছে কোনোভাবে বাংলাদেশ যে আমাদের একটা সমস্যা হলো যে আমরা ইন্ডিয়া বা চীন থেকে র মেটেরিয়ালস মানে কাঁচামাল এনে সেটা তৈরি করে আবার ইউরোপ আমেরিকায় রপ্তানি করি, মানে আমাদের 2 ব্লকের সাথে লিয়াজু মেনটেন করতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এই বিষয়টা আমাদের চীন থেকে আমাদের
কমিয়ে আনতে হবে। এই কারণে তারা একটা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে চাচ্ছে এখানে, এই যাতে ওই ফ্রেমওয়ার্ক যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে বিশ্বের তারা নিরাপত্তা হুমকির কথা বলে বিভিন্ন ধরনের ঘাঁটি বিভিন্ন ধরনের ব্যবস্থা করে, কিন্তু সেরকমই এই অঞ্চলে যে একটা ফ্রেমওয়ার্ক, এখানে কিভাবে চীনের আধিপত্যটা কমিয়ে বাণিজ্য বা অন্য অন্য বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া যায়, এই বিষয়ে তারা একটা চুক্তি করার কথা বলেছে, যেগুলো যদিও ওই যে মানে এই গোপনীয়তার স্বার্থে সরকারের পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু আমরা সূত্র ধরে এগুলো জানতে পেরেছি। তাছাড়া আর একটা বিষয় হলো যে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, এখন যেমন রাশিয়া নিষেধাজ্ঞা আছে, আর অন্য ইরান নিষেধাজ্ঞা আছে, কিন্তু এখন এই চুক্তির ভিতরে তারা একটা ক্লজ লাগিয়ে রেখেছে যে যদি আমরা ওরা যেসব দেশে নিষেধাজ্ঞা দিবে সেসব দেশে আমরা নিষেধাজ্ঞা দিতে হবে, এরকম মানে জটিল অনেক কিছু অবাণিজ্যিক বিষয় আসা এখানে অন্তর্ভুক্ত হয়েছে বলে আমরা সূত্রে জানতে পেরেছি। আচ্ছা, যদি এই 35% শুল্ক না সরায় যুক্তরাষ্ট্র, সেই ক্ষেত্রে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? এখানে মানে আমাদের হলো এখন বিশ্বটা তো প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সব ব্যবসা বাণিজ্য করতে হয়। আমরা প্রথমে যখন দেখি যে আমরা যখন তৈরি পোশাকই আমরা বেশি রপ্তানি করি, যুক্তরাষ্ট্রে প্রায় 8 বিলিয়নেরও বেশি বা অন্য অন্য কিছু পণ্য আছে, তো আমাদের হলো তৈরি পোশাকের আমাদের যে আমরা যখন বেশি শুল্ক দিব তখন তো আমাদের যে প্রতিযোগিতার দেশ তারা তাহলে সুবিধা পাবে, ভিয়েতনাম, চীন আর আশেপাশে যত আমাদের প্রতিযোগী দেশগুলো আছে। তো এক্ষেত্রে আমাদের কিছুটা হলেও সমস্যা হবে, আবার কিছুটা আবার সমস্যা হলেও কিছু সম্ভাবনাও দেখছেন উদ্যোক্তারাও, এই সম্ভাবনার কথাটাও বলছেন বা সরকারের। কারণ আমাদের হলে এখন চুক্তি তো এটা স্বার্থ, জাতীয় স্বার্থ, মানে শুধু গার্মেন্টস বা শুধু কিছু ব্যবসা রপ্তানি করছে এটা না, এখন আমাদের তো ওই রাষ্ট্রীয় ক্ষতি করে তো আমরা এই ধরনের চুক্তিতে যেতে পারি না। তো সেখানে আমাদের ক্ষতি হবে, কিন্তু কিছু সম্ভাবনার কথাটা এরকম হয়ে আসছে যে আমরা চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত এগুলোই তো বেশি তৈরি পোশাক রপ্তানি করে ওই সব দেশে, কিন্তু ইতিমধ্যে ভিয়েতনাম সব থেকে বেশি রপ্তানি করে, ওদের মানে যতটুকু সক্ষমতা প্রায় সেই পরিমাণে রপ্তানি করে। তাদের আবার ট্রাম্পের সাথে যে সমঝোতা হয়েছে তাতে তাদের শুল্কটা 20% নামিয়ে আনছে সাকুল্যে। বাংলাদেশে যদি এখন পর্যন্ত এই 35% কিছুটা কমবে আশা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটা যদি না কমে তাহলে কিন্তু বাংলাদেশ 50% হয়ে যাচ্ছে। আবার চীনের উপর কিন্তু অনেক বেশি যুক্তরাষ্ট্রের শুল্ক আছে এবং ওরা ব্রেক্সিটের সদস্য, সেই হিসেবে আরও 10% বেশি দেওয়ার কথা। সব মিলিয়ে যদি এইভাবে চীনকেও যদি বেশি দেয় তাহলে তো, আর চীন এমনিতেই এখন তৈরি পোশাকের বাইরে অন্য অন্য আইটি বা অন্য অন্য পোশাক দামি পণ্য উৎপাদনে চলে গেছে, কারণ ওরাও ধীরে ধীরে তৈরি পোশাক থেকে বের হয়ে আসছে। তো এখন আপনি যদি ভিয়েতনাম সুবিধা পায় তারপরে তো তার ওভারলোডেড, সে তো এই জায়গাখানে খুব বেশি নিতে পারবে না। চীন যদি এটা না সার্ভাইভ করতে পারে শুল্ক, আর তাছাড়া এমনিও তারা পোশাকের ভিতরে খুব বেশি নাই, সুতরাং ওই জায়গাটা যে গ্যাপ হবে, চীন যদি আর না পাঠায় তাহলে তো ওখানে একটা বড় মার্কেট থাকার, সেখানে তো বাংলাদেশকে কনসিডার করতেই হবে, সুযোগ থাকবে, কিন্তু হয়তো লাভটা কিছু কমবে। কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত শ্রমিক সস্তা সবকিছু মিলে এখনো কিন্তু আমরা যে ভাবে কম দামে পোশাক রপ্তানি করতে পারি, এটা হয়তো যদি শুল্ক হয় কিছুটা প্রভাব পড়লেও সেটা খুব একটা প্রভাব পড়বে এরকম ধারণা করা হচ্ছে না। ব্যবসায়ীদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা এই বিষয়টি নিয়ে কি বলছেন? ব্যবসায়ীদের আপনি জানেন সর্বশেষ গতকালকে যখন বাণিজ্য উপদেষ্টা দ্বিতীয় দফার বৈঠক শেষ করে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন, তার আগে ব্যবসায়ী, অর্থনীতিবিদ সবার সাথেই তারা মিটিং করেছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে ফর্মালি আমাদের জানানো হয়েছে যে তারাকে সরকার যে অবস্থায় মানে এইটাকে মোকাবেলা করার জন্য যেসব উদ্যোগ নিয়েছে তাতে তারা সন্তুষ্ট, এবং সরকারের পক্ষ থেকে তারাকে বলা হয় যে 35% শুল্কটা কিছুটা হলেও কমবে। আর ব্যবসায়ীরা, আমরা ওই বৈঠক সূত্রে জানতে পেরেছি যে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা সরকারকে বলেছে, মানে ওই বাণিজ্য উপদেষ্টা সভাপতিত্বে বৈঠকটা ছিল কালকে, সেখানে বলেছে, তারা বলছে যে আসলে যেসব অবাণিজ্যিক বিষয়গুলো নিয়ে যে কঠিন সার্বভৌমত্ব, ভূ রাজনৈতিক বিষয়গুলা, এইসব চুক্তি করার ক্ষেত্রে সরকার যাতে দেশের স্বার্থটাকে সবথেকে অগ্রাধিকার দেয়। মেজবাহুল হক, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।